নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বড়দিন আসতে 2 দিন বাকি। বছর শুরু হতে, নতুন বছর 2024 লোকসভা নির্বাচনের সেই বছর শুরু হতে 8 দিন বাকি। এখনো পর্যন্ত এই ডিসেম্বর মাসে কোনো ইঙ্গিত দেখছেন? কিছুর ইঙ্গিত দেখছেন? অর্থাৎ আমি কার কথা বলছি, কিসের কথা বলছি নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভাইপোর ব্যাপারে কেন্দ্রীয় সরকারের গ্রিন সিগন্যাল ইডি কিংবা সিবিআই পেয়েছে কিনা, আমি সেই বিষয়েই আজকের এই প্রতিবেদনের মুখ্য প্রতিপাদ্য বিষয় করলাম। তার কারণ আপনারা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে লেখেন, ফোন করেন, জানতে চান যে শেষ পর্যন্ত কি দিল্লি ভাইপোর ব্যাপারে উদার থাকবে না একটা সিদ্ধান্তের ব্যাপারে শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। স্বাভাবিক, আপনাদের প্রশ্নটাও স্বাভাবিক, আর আমাদের নিরন্তর চেষ্টা থাকে উত্তর খোঁজার। দিল্লির সাংবাদিক বন্ধু এবং এই পশ্চিমবঙ্গের যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে নিরন্তর চেষ্টা করি একটা কনক্লুশন ড্র করতে। আজকের এই প্রতিবেদনে নির্দিষ্টভাবে আমি একটা তথ্য প্রথমেই শুরুতেই বলে দিই। সেটা হচ্ছে শশী কুমার, সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর, আগে জয়েন্ট ডিরেক্টর ছিলেন, এখন অ্যাডিশনাল ডিরেক্টর। তিনি গতকাল কলকাতায় নিজাম প্যালেসে আসেন। 5 ঘন্টা ধরে সিবিআই এর সিটের সমস্ত সদস্যদের ডেকে গভীর আলোচনা, ক্লোজ ডোর মিটিংয়ে বসেন। স্বাভাবিকভাবে মানুষের মনে প্রত্যাশা হয়েছে, সংবাদ মাধ্যমে সেই খবর দেখে সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে যখন স্টক টেকিং করছেন, সিবিআই এর একটা নিয়ম 2 মাস 3 মাস অন্তর সিবিআই এর সর্বোচ্চ বা ইডির সর্বোচ্চ কর্তারা বিভিন্ন রাজ্যে যান, স্টক টেকিং করেন, পরিস্থিতি আপডেট নেন, তারপর আবার দিল্লিতে ফিরে গিয়ে রিপোর্ট করেন। সিবিআই কাকে রিপোর্ট করে? সিবিআই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দফতরের অধীন আছে। যেমন ইডি আছে, আর নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দফতরের অধীন আছে, কিন্তু আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণে দুটো সংস্থাই আছে। কেউ স্বীকার করুন আর অস্বীকার করুন, যেটা বাস্তব সত্য স্বীকার করা ভালো। সিআইডি যেমন কন্ট্রোল করেন পশ্চিমবঙ্গ সরকারের সর্বময় কর্তৃ, ঠিক একইভাবে ইডি এবং সিবিআইকে নিয়ন্ত্রণ করেন কেন্দ্রীয় সরকার। সবটাই যে তাদের কথা শুনে চলেন তা নয়, কিন্তু ভাইটাল ডিসিশনগুলো নিতে গেলে শেষ পর্যন্ত সিগন্যালটা নিতে হয় সর্বোচ্চ স্তর থেকে। অর্থাৎ ধরুন, আমি আপনাদের রেফারেন্স হিসেবে বলছি, ভাইপোর ব্যাপারে একটা স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়ার ব্যাপারটা যদি ইডি মনস্থির করে, তার ফাইলের গ্রিন সিগন্যালটা সর্বোচ্চ ইডি কর্তাদের কাছে আসবে। এবং ইডি অবশ্যই প্রধানমন্ত্রী দফতর এবং অর্থ দফতরের মন্ত্রী যিনি, তাদের কাছ থেকে নিশ্চিতভাবেই সিগন্যাল নেবেন। সেই সিগন্যাল কি পাবেন আমরা জানি না, কিন্তু সেই সিগন্যাল পাওয়ার মতো যথেষ্ট উপকরণ তো এই বাংলায় আছে। শালীর নামে লন্ডনে অ্যাকাউন্ট, সেই নিয়ে প্রচুর তদন্ত হয়েছে, আপনারা জানেন। কাশীগঞ্জ ব্যাংকে স্ত্রীর নামে অ্যাকাউন্ট, সেটা নিয়ে প্রচুর তদন্ত হয়েছে। আনন্দবাজারে ধারাবাহিকভাবে 16 জন বিদেশিনীর বান্ধবী অ্যাকাউন্টে কীভাবে টাকা পড়েছে, টাকা খাটানো হয়েছে, সেসব নিয়ে বিস্তর আলোচনা আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। সত্য মিথ্যা জানি না, কিন্তু আলোচনাগুলো তো হয়েছে, সেটা তো বাস্তব। এবং আনন্দবাজার যখন এই খবর পরিবেশন করে, নিশ্চিতভাবে ইডির রেফারেন্সে, ইডির ভেতর থেকেই নিশ্চয়ই খবরটাকে আহরণ করে। তারপর তিনি গ্রেফতার নন কেন? স্বাভাবিকভাবে বাংলার মানুষের মনে প্রশ্ন। এখন আমি এই পার্টে আপনাদের কাছে দিল্লির অবস্থানটা কি আমি একটু খুব সংক্ষেপে বলে নিই। দেখুন, জানুয়ারি ডিসেম্বর মাসের মধ্যে যদি ফাইনাল অ্যাকশন ইডি না নেয়, তাহলে জানুয়ারি মাসে কিন্তু এটা সম্ভব নয়, আমার যুক্তিবোধ বলছে। কেন বলছি? 22শে জানুয়ারি আপনারা জানেন রাম মন্দির উদ্বোধনের দিন। যে হাইপটা এখন থেকেই তোলা হচ্ছে 22শে জানুয়ারিকে কেন্দ্র করে, সারা ভারতবর্ষের সমস্ত চোখ, মন এবং দৃষ্টি, মিডিয়ার ক্যামেরা, সব কিছু অ্যাটেনশন থাকবে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের ঐতিহাসিক দিনে। ফলত কেন্দ্রীয় সরকার কখনোই চাইবেন না জানুয়ারি মাসে কোনো রকম পলিটিক্যাল ডিস্টারবেন্স বা হই হোক। তারা চাইবেন সমস্ত অ্যাটেনশনটা যাতে রাম জন্মভূমির দিকে থাকে, উদ্বোধনের দিকে থাকে। সেই দিকে সেইভাবেই কিন্তু এন্টায়ার এনভায়রনমেন্টটা গড়া হচ্ছে। এবং 22শে জানুয়ারি গেলেই আমার নিজের একটা ধারণা, 28, 29, 30শে জানুয়ারির মধ্যেই কিন্তু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে। কেন? মে মাসে নতুন সরকার গড়তে হবে। ফলত এপ্রিল মাসের শুরুতেই 1 তারিখ সম্ভবত আইসিসি বোর্ডের শেষ পরীক্ষা হয়ে যাচ্ছে, তারপরেই লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনের পর এন্টায়ার প্রসিডিওর কমপ্লিট করে মে মাসে নতুন সরকার কেন্দ্রে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে জানুয়ারি মাসে 22শে জানুয়ারি চলে গেলেই, তারপর লোকসভা নির্বাচনে দামামা বেঁচে গেলে, সেই সময় যদি স্ট্রংগেস্ট অ্যাকশন ইডি বা সিবিআই কোনো ব্যাপারে নেয়, প্রথম কথা হচ্ছে তার সিম্প্যাথি ভোটটা কিন্তু যার প্রভাবশালীর বিরুদ্ধে নেবে তার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা হবে। এই ভুলটা কি শেষ পর্যন্ত দিল্লি করবে? আমার মনে হয় না। তাহলে গ্রেফতার কি ভাইপো হবেন?
প্রশ্নটা কিন্তু অধরাই থেকে যাচ্ছে। কিন্তু আমার পরিস্থিতি সিচুয়েশান যা বুঝছি যে শেষ পর্যন্ত অঙ্কটা কিন্তু ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন আসছে যে প্রভাবশালী যদি অ্যারেস্টেড না হন তাহলে বাংলার রাজনীতিতে কী এফেক্টটা হবে। আমি সেটা নিয়ে খুব সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করব। প্রভাবশালী অ্যারেস্টেড হয়ে গেলে কি রাতারাতি বিজেপি প্রচুর ভোট বেড়ে যাবে? আমি বিশ্বাস করি না রাতারাতি সেই কারণে ভোটটা বাড়বে। ভোটটা বাড়বে কেন আপনাকে বলছি, অনেকগুলো ফ্যাক্টার্স তো তৈরি হয়ে গেছে ভারতবর্ষের মাটিতে। কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ, আরএমসি ফ্যাক্টর, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে সুইপিং মেজরিটিতে নির্বাচন জেতা, এবং তার সঙ্গে স্থিতিশীল স্থায়ী সরকার, এবং তার সঙ্গে অবশ্যই রাম জন্মভূমি, এই সমস্ত কিছু অ্যাসেম্বল হবে হয়ে 2024 লোকসভা নির্বাচনটা কিন্তু গতি নির্ধারক সিচুয়েশানটা সেখান থেকে তৈরি হবে। কিন্তু বাংলায় প্রভাবশালীর অ্যারেস্টের ব্যাপারটা কী করে ইলেকশনের সঙ্গে জড়িত, আমি আপনাকে দুটো কাউন্টার ন্যারেটিভ পয়েন্ট আমার যুক্তিবোধ যেটা বলছে আমি সেটা আপনাদের কাছে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, প্রভাবশালী অ্যারেস্টেড হলে তলার লেভেলে যত ভাইপো অনুগামী গুন্ডা ডাকাত বদমাইশরা যারা বাংলা রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করেন তারা কিন্তু একটু ভয় পেয়ে যাবেন, সমঝে যাবেন। টপমোস্ট লিডার যদি অ্যারেস্টেড হয়ে যান তাহলে আমাদের ভবিষ্যৎটা কী হবে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সেটিংয়ের তত্ত্ব কিন্তু খারিজ হবে। আর যদি অ্যারেস্টেড না হয় সেটিংয়ের তত্ত্ব কিন্তু প্রতিষ্ঠা পাবে, যেটা বাস্তব সেটাই আপনাদের কাছে বলছি। কেন বলছি তার কারণ আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই পশ্চিমবঙ্গে যে 2,28,00,000 ভোট বিজেপি বিধানসভা নির্বাচনে পেয়েছে তার কারণ, এবং মানে তৃণমূলের পরেই তো বিজেপির অবস্থান রয়েছে। পশ্চিমবঙ্গে বামপন্থী আসন কটা বিধানসভায়? 0। প্রশ্নটা হচ্ছে এই বিজেপি যে 2,28,00,000 ভোটারদের ভোটটা পেয়েছে, এটা তো আকাশ থেকে টুকটুক করে পড়ে এসে বিজেপিকে ভোটটা দেয়নি। ভোটটা এদের মধ্যে বহু ভোটার আছে যারা কংগ্রেসি ভোটার, বামপন্থী ভোটার, তারা বিজেপি ক্ষমতায় আসবে ভেবে বিজেপিকে ভোটটা দিয়েছিল। এরা কিন্তু ডিসইলিউশনড হবে, অর্থাৎ এরা বুঝবে যে আমরা যে কারণে বিজেপিকে সাপোর্ট করেছিলাম, বিজেপি তো আন্ডারস্ট্যান্ডিংয়ে রাজনীতি করছে, তো আন্ডারস্ট্যান্ডিংয়ে রাজনীতি করলে তাহলে আমরা ভোটটা দেবো কী করে? ভালো করে ভাবুন। তাহলে ভোটটা দিয়ে তার থেকে বামপন্থীদের ভোটটা দিই, বামেদের সমর্থক ছিল বামেদের ভোটটা দিই। এই দিদি মোদি সেটিং এটা যদি বামপন্থীরা ঠিকঠাকভাবে খাইয়ে দিতে পারে তাহলে লাভ বামপন্থীদের। বামপন্থীরা দেখুন, বাস্তব কথা একটা অস্বীকার করলাম, বামপন্থীরা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে কোনো সিট জেতার অবস্থায় নেই। 42টার মধ্যে 1টি সিটও জিতবেন না। যারা বামপন্থী সমর্থক আমাদের এই প্রতিবেদন শুনছেন কষ্ট পাবেন না, যেটা বাস্তব কথা বলছি, আপনারা মিলিয়ে নেবেন ঠিক কি ভুল পরবর্তীকালে দেখবেন। কেন বামপন্থীদের ভোটটা কেন মানুষ দেবেন না? দেখুন, বামপন্থীরা কাজ যে করেনি তা নয়, শ্রমজীবী ক্যান্টিন বামপন্থীদের অবদান, রেড ভলেন্টিয়ার বামপন্থীদের অবদান, জনস্বার্থবাহী ইস্যুগুলোকে ঠিকঠাকভাবে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বামপন্থীরা অসামান্য কাজ করেন। এটা অস্বীকার করে লাভ নেই, যেটা সত্যি তো স্বীকার করা ভালো। ইনসাফ যাত্রা প্রচুর তরুণদের উদ্বুদ্ধ করেছে, একটা ছাপ ফেলার চেষ্টা করেছে, কিন্তু সেটা ভোটে রিফ্লেকশন হবে না। ভোটে রিফ্লেকশন হলে কোভিড কালে বামপন্থীরা যে কাজ করেছেন শ্রমজীবী ক্যান্টিন কিংবা রেড ভলেন্টিয়ারে, তাহলে তাদের অন্তত অনেকগুলো সিট পাওয়ার কথা ছিল, পাননি। পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে বামপন্থীদের এই খারাপ রেজাল্ট হতো না যদি যারা বেনিফিশিয়ারি তারা যদি ভোটটা দিত, তাতে হতো না। কিন্তু মানুষ ভোট দেওয়ার সময় কিন্তু অন্য অঙ্কে চলে যায়, সেই অঙ্কগুলোর কথাই এতক্ষণ বলছিলাম। দিদি মোদি সেটিং যদি বুঝতে পারে মানুষ, তাহলে কিন্তু ভোট বিজেপি থেকে অনেকটা কেটে যাবে, সেটা বাস্তব সত্য, আপনাকে অস্বীকার করে লাভ কি। আরেকটা হচ্ছে, গুন্ডা বদমাইশরা যদি বোঝে সর্বোচ্চ প্রভাবশালী অ্যারেস্টেড হচ্ছে না, আমারও বিপদ আসতে পারে, তাহলে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অনেকটা কন্ট্রোল হবে, এবং সেখানে কিন্তু বিরোধীরা অনেকটা রাজনৈতিক স্পেস পাবে ভোটটা করানোর ক্ষেত্রে। দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লজিক। বিজেপির ভোট পাওয়ার আরও একটা অঙ্ক হচ্ছে, দেখুন, জনসমর্থনের নিরিখে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দাঁড়িয়ে আনপ্যারাল শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারীর বিষয়ে মাঝে মাঝেই আপনাদের কাছে বলি, হয়তো আপনারা ভাবেন যে আমি শুভেন্দু অধিকারীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক সমর্থন করছি, এই কারণে নয়। আমি সমর্থন করছি এই কারণে যে পশ্চিমবঙ্গে চৌর্যবৃত্তির সাম্রাজ্যের বিরুদ্ধে যে একক একদম ফিক্সড টার্গেটে লড়াইটা লড়ছেন, এই লোকটি লড়ছেন। আজকে আলিপুরদুয়ারে দুপুর 2টোয় রাত্রির 10টায় 50,000 মানুষের সমাবেশ করার ক্ষমতা কোন রাজনৈতিক নেতার আছে? কালকে শিলিগুড়ি, পরশু বাঁকুড়া, তারপরের দিন বীরভূম, তারপরের দিন পুরুলিয়া, এই কন্টিনিউয়াস শুভেন্দু যে দৌড়ে যাচ্ছেন, লড়াই করছেন, সেকেন্ড কোনো লিডার নেই পশ্চিমবঙ্গে বিজেপির। রেগে যাবেন বিজেপি নেতৃত্ব, রাগ করবেন না, ভালো মানুষ অনেকে আছেন বিজেপির মধ্যে, কিন্তু ডাকলে 20 জন লোকও তাদের সভায় আসেন না। ফলে তারা ফটো সেশন করেন, ঘুম থেকে উঠে গোলা গোলা চোখে প্রেস কনফারেন্স করেন, কখনো বাথরুমের সামনে দাঁড়িয়ে করেন, কখনো গ্যারেজের সামনে দাঁড়িয়ে করেন,
কখনো হয়তো জানলা দরজার সামনে বসে করেন, প্রেস কনফারেন্স করেন, কিন্তু মানুষকে মোটিভেট করার যে ক্ষমতাটা শুভেন্দু অধিকারী করেন, যেটা বাস্তব সত্য। আর আমি যতটুকু খবর নিয়েছি আমার দিল্লির সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, যারা বাংলাভাষী সাংবাদিক এবং ইংরেজি ভাষার সাংবাদিক, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী দিল্লির মাটিতে গিয়ে দাঁড়িয়ে কিন্তু কন্টিনিউয়াসলি তৃণমূলের এই চৌর্যবৃত্তি সাম্রাজ্যের ভিতরে কন্টিনিউয়াস এককভাবে লড়াই করেন। আর বাকি নেতারা কি বলেন না, হয়তো ইতিউতি টুকটাক বলেন, কিন্তু সেই ফোর্স নেই। ফলত আলটিমেটলি পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার মেসেজটা দিল্লিতে যাওয়ার এই একটি মুখ, ফলে স্বাভাবিকভাবে সেটা একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে গেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছাকাছি প্রথম 100-র মধ্যে আর নাম নেই। কেউ রাগ করবেন না, অনেকে ভদ্রলোক অধ্যাপক অনেকে আছেন ঠিকই, কিন্তু তাদের সেই পেনিট্রেশনটা নেই, যেটা বাস্তব, সেটা পরিষ্কারভাবে বলা ভালো বলে আমি আজকে মন খুলে সব বিশ্লেষণগুলো আপনাদের কাছে করছি। ফলে লড়াইটা দিল্লিতে বোঝানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহর সঙ্গে যদি যখন একান্তে কথা বলেন, তিনি কি বলেন না যে ভাইপোর অ্যারেস্ট হওয়াটা ভীষণ দরকার? আমি জানি না কি বলেন, কিন্তু আমার নিশ্চিত বিশ্বাস তিনি নিশ্চিতভাবে বলেন। কিন্তু তাহলে কেন্দ্রীয় সরকার কেন ইডিকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না? এটা কিন্তু প্রশ্নের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমিও খুঁজছি, নিরন্তর খুঁজছি। লাভ তো বিজেপিরই হবে। আমি বলছি, যদি প্রভাবশালী অ্যারেস্টেড হয়ে যান, একদিকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অনেকটা কন্ট্রোল হবে, অপোজিশন স্পেসটা অনেকটা বাড়বে। আরেক দিকে হবে দিদি মোদি সেটিংয়ের তত্ত্বটা কিন্তু সিপিএমকে থুতুর মুখ গেলার মতো গিলতে হবে। ফলে তাঁদের ভোটটা কিন্তু ইনট্যাক্ট বিজেপি রেখে রাম মন্দির 370 আরএমসি, রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের সুইপিং ভোট এবং মোদি ফ্যাক্টর, উগ্র জাতীয়তাবাদ, উগ্র হিন্দুত্ববাদ সব মিলেমিশে একাকারে সুইপিং মেজরিটির দিকে। যেমন কেন্দ্রে মোদি আশাটা, কিন্তু রাগ করবে না কেউ, আমি মোদি সমর্থক বলে কথাটা বলছি ভাববেন না, যেটা বাস্তব কথা। সমস্ত প্রিপোল রিপোর্টগুলো যেগুলো পাওয়া গেছে, সুইপিং মেজরিটি মোদি ক্ষমতায় চলে আসছেন, এটাকে আটকাতে পারছেন। এবং সেই কারণেই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নেত্রী হিসেবে প্রজেক্ট না করে 82 বছরের তরুণ যুবক মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস দলের, তাঁকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ঠেলে দিলেন তিনি এবং আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। পেছনে অঙ্ক একটা, সেটা হচ্ছে মুখ পুড়িয়ে লাভ কি, যাগে বাবা, জিততে তো ইন্ডি জোট পারবে না, তার থেকে বরঞ্চ মল্লিকার্জুন খড়গের নাম ভাসিয়ে দিয়ে কংগ্রেসকে, রাহুল গান্ধীর বিরুদ্ধে কংগ্রেসের মধ্যে একটা বিরোধ তৈরি করে দেওয়া, আর সুরটা নরম করে নিয়ে ক্রমশ নিজের ভাইপোকে সিকিউর করা। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, নরেন্দ্র মোদীর সঙ্গে যে এবারে বৈঠকটা হলো, সেই বৈঠকের আগে এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাগ্রেশনটা অনেক কম ছিল। দাবি দেওয়ার কথাগুলো বলেছেন, তার কারণ বাংলার মানুষকে বোঝানোর জন্য, ভোট অ্যাসেম্বল করার জন্য ওগুলো বলতে হবে। কিন্তু যে অ্যাগ্রেশন নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে বেরিয়ে এসে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গত 3টে অকেশনে আমার সেই ভিডিওগুলো আমি দেখছিলাম, এবং ঢোকার আগে যে অ্যাগ্রেশন নিয়ে কথা বলছেন, এবারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে সেই অ্যাগ্রেশন দেখলাম না। ফলত সব কিছু মিলিয়ে রাজনীতি বড় জটিল জায়গা। জানি না শেষ পর্যন্ত কী হবে, কেন শশী কুমার তিনি সিবিআই স্টক টেকিং করে দিল্লিতে গিয়ে কী রিপোর্ট দেবেন, এই 7-8 দিনে ভাইটাল কিছু হবে কি না। ওই 22 তারিখের আগে, অর্থাৎ 22শে জানুয়ারির আগে রাম জন্মভূমি, রাম মন্দিরের আবেগের মধ্যে এখানে স্ট্রাইকার দিয়ে রেডকে ফেলা হবে কি না, এগুলো সবই ক্যালকুলেশনের ব্যাপার। কিন্তু আমার ক্রমশ সব কিছু দেখে মনে হচ্ছে দিল্লির সরকার ইডি সিবিআইয়ের উপর ভরসা না করে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছে যে তারা ডিসিশন নিয়ে করুক। আর তারা করলে তাহলে আমাদের কর্মীগুলো বাঁচবে। তা নাহলে আমরা যদি সিগন্যাল দিই, ইডি যদি কাউকে অ্যারেস্ট করে, তাহলে আমাদের কর্মীদের 2021-এর মতো অবস্থা হবে। আমি আমার সামগ্রিক পর্যবেক্ষণটা আপনাদের কাছে আজকে রাখলাম, তার কারণ অনেক দিন অনেক বিষয়ে কথা বলেছি, মাঝে মাঝে রাজনৈতিক ব্যাখ্যাগুলো দরকার। আমি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা নিরন্তর আমার গবেষণা কাজ চালিয়ে বাংলা বার্তার দর্শকদের জন্য যা তথ্য নিয়ে আসি, এবং অবশ্যই মনে রাখবেন যে আমি কোনো ওই তথাকথিত সূত্রের গল্প বলি না। একদম নির্দিষ্টভাবে কিছু খবর যখন অ্যাসেম্বল করতে পারি, তাদের বিড়ম্বনায় ফেলি না। দিল্লির যেসব সাংবাদিক বন্ধুরা কিছু ইনপুটস দেন, সেগুলোকে অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই করে অ্যাসেম্বল করে আপনাদের কাছে আসি। দিল্লি যদি প্রভাবশালী ভাইপোর ব্যাপারে স্ট্রংগেস্ট স্টেপ না নেয়, তাহলে কিন্তু একটা কথা স্পষ্ট বলা থাক, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির খুব বেশি স্বপ্ন না দেখাটাই ভালো। ঠিক বললাম কি ভুল বললাম, লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে।